ঠিক মতো শুনবেন, কথা বলবেন না কোনো। আইফোন ভালো সাইলেন্ট থাকুন সবাই, যে কথা বলবে তাকে বের করে দিবেন। ঠিক ঠিক স্যার। আইফোনে দুই ধরনের ডিসপ্লে হয়, একটা হলো কোয়ার্টার ডিসপ্লে, একটা হলো ফুল ডিসপ্লে। ফুল ডিসপ্লে দেখা যাচ্ছে এখানে কি কোনো বাটন আছে, হোম বাটন? এটা হলো ফুল ডিসপ্লে, ঠিক আছে। আর এটাকে বলে কোয়ার্টার বাটন। কেন? এর নিচে এই অংশটা কোনো ডিসপ্লে নাই, কিন্তু প্লাস্টিক, আর উপরে এখানে কোনো ডিসপ্লে নাই। কি আছে? প্লাস্টিক। ডিসপ্লে শুধু একটি জায়গায়, ঠিক আছে। তা আইফোন আমাদের অ্যান্ড্রয়েডে ফ্ল্যাশ দিতে গেলে অনেক মডেল আছে, মডেল বুঝতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হয়, তারপরে ফ্ল্যাশ দিতে হয়। কিন্তু আইফোনের ক্ষেত্রে টোটাল ভার্সনই আছে, মডেলই আছে 52টা। টোটাল কয়টা আছে? 52টা। তার মধ্যে আমরা কাজ করব কোনগুলো? যেগুলি 6 থেকে শুরু হয়েছে, 6 এর নিচে এগুলো আমরা কাজ করব না। কেন? এগুলির যেই ম্যাটেরিয়ালস আছে এগুলো আমরা মার্কেটে সহজ করব না। আপনি নিজের কাজে আরো ফাইসে যাবেন, কাজ কমপ্লিট করতে পারবেন না, নিজের জিনিসের কারণে কমপ্লিট করতে পারবেন না। এজন্য আমরা আইফোনে কাজ করব কোন মডেল থেকে শুরু করব? 6 থেকে। 6, 6s, 6s প্লাস, 7, 7 প্লাস, তারপরে হলো 8, 8e এসি, 9, তারপর আছে হলো X, XS, XR, তারপরে 11 Pro, 11 Pro Max, 12 Pro Max, 12 Pro, 12 mini, 13 আর সেম এরকম 13 mini, 12, 13, 14 এগুলি, সাথে 14 প্লাস আছে। 14 এ আছে কি? 14 প্লাস আছে, 15 এ যোগ করেছে 15 প্লাস, আর 16 এ আজকে একটা নতুন ভার্সন দেখলাম, এখানে 16e নতুন ভার্সন আসছে। হ্যাঁ, ঠিক আছে। তা আমাদের মোট ভার্সনই আছে, মানে মডেলই আছে 52টা। তাহলে আমরা আইফোনের কাজের কি বিলটা বেশি, কিন্তু বুঝতে পারলে কাজটা সহজ এবং খুবই সহজ। এবং মজার কথা হচ্ছে যে আইফোনের কোনো কাজ করার জন্য আপনাদের আনলক টুলের মতো পেইড ভার্সনের টুলস কিনতে হবে না, সব ফ্রি। ইন্ট্রোডার যত কিছু আছে সব ফ্রি, ফাইল ফ্রি, টুলস ফ্রি, ড্রাইভার ফ্রি, সব ফ্রি। হ্যাঁ, আপনি ফ্ল্যাশ দেওয়া মানে, আচ্ছা আপনার ফ্ল্যাশিং মধ্যে কি বুঝেন? আপডেট স্যার, আপডেট ডাউনলোড করা যায়। হ্যাঁ, আর বলতেছি শুনেন, টোটাল জিনিসটা শুনেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ফ্ল্যাশ দেওয়া মানে যে আপডেট অথবা ডাউনগ্রেড না। জি স্যার। কিন্তু আইফোন কখনো ডাউনগ্রেড করা যায় না, লেটেস্টটা করা যায় স্যার। এর আগে আইফোন সবসময় আপগ্রেডই করতে পারবেন। আপনি কখনো আপনি আইফোন 13 ভার্সনে চলে গেছেন, আপনি নিচে নামতে পারবেন না, 12তে যেতে পারবেন না। না, সাপোজ আমি বললাম 12তে যেতে পারবেন না, আপনি আপডেট ভার্সন যেটা আছে সেটা যেতে পারবেন। এবং আরো ভালো কথা যে আইফোন কখনো ভুল ফাইল অ্যাকসেপ্ট করে না, ভুল কমান্ড অ্যাকসেপ্ট করে না। আপনি একটা ভুল ফাইল দিয়ে দিলেন, আইফোন সেটা অ্যাকসেপ্ট করবে না। ফ্ল্যাশের জন্য হোক বা যে কোনো কাজের জন্য হোক, আপনি দুটো ভুল কমান্ড দিয়েছেন, আইফোন অ্যাকসেপ্ট করবে না। তার মানে আইফোনের কাজ করাটা সহজ কি কঠিন? মানে আপনি একটা ভুল করে ফেলছেন, কিন্তু সেই ভুলটা সে অ্যাকসেপ্টই করবে না, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না। কথা বুঝতে পারছেন? দ্বিতীয়ত, আইফোনের ফ্ল্যাশ বা আইফোনের যে কোনো কাজ করার সময় যদি আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, মাঝ রাস্তায় আমার ফ্ল্যাশ দেওয়ানো বন্ধ হয়ে যায়, তাহলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয়? ফোনটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আইফোনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা আমি আপনাদের করেও দেখাবো যে কোনো সমস্যা হয়েছে কিনা। কারেন্ট, ইলেকট্রিসিটি বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, নেট কানেকশন চলে গেলে আমাদের ফ্ল্যাশে বা সেটের কোনো প্রবলেম হবে না, আবার নতুন করে ফ্ল্যাশ দিলে এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আইফোনের ক্ষেত্রে কি কি আমাদের কোনো কিছু পেইড দিয়ে কিনতে হবে না, যদি আমি ভুল কমান্ড দিই তাও গ্রহণ করবে না বা অ্যাকসেপ্ট করবে না। আর তৃতীয়ত হলো আমাদের যদি ইলেকট্রিসিটি বা নেট চলে যায় তাও আইফোনে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তিনটা সুবিধা। এখন দেখেন আইফোন ফ্ল্যাশ দেওয়ার জন্য আমাদের কি কি প্রয়োজন? প্রথম প্রয়োজন পড়বে কম্পিউটার বা ল্যাপটপ,
কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া তো আপনার ফ্ল্যাশ দিতে পারবেন, এটা মাস্ট লাগবেই। তারপরে লাগবে কি, এই যে লাইটিং কেবল, যেগুলি এই যে এরকম লাইটিং কেবল বর্তমানে কত 50 পর থেকে মনে হয় সব টাইপ সি কেবল, কারণ এখন এটা করে দিয়েছে ইউনিভার্সাল। বর্তমানে আইফোনের 15 না 16 থেকে সব করে দিয়েছে টাইপ সি। 15 স্যার 15 করছে। যাই হোক সব করছে টাইপ সি করে দিয়েছে, মানে ইউনিভার্সাল করে দিয়েছে। এখন প্রত্যেকটা ইলেকট্রিসিটি মানে ইকুইপমেন্ট মানে প্রোডাক্ট যেইখান থেকে আমাদের বিএসটিআই যেমন অনুমোদন দেয় না, সেরকম অনুমোদন দেয় হলো আমেরিকার একটা সংস্থা আছে হলো আইটিপুলি না ইটিপুলি, যে কোনো একটা কিছু হবে। তারা এখন ওটা মাস্ক করে দিচ্ছে যে সব ডিভাইসের পোর্ট থাকতে হবে সি টাইপ। এজন্য এটা হয়ে গেছে এখন ইউনিভার্সাল, ঠিক আছে। তাহলে এখন লাইটনিং কেবল বা ভালো অরিজিনাল কি লাগবে, টাইপ সি কেবল লাগবে আমাদের। 3 নম্বর হলো অ্যাক্টিভ ইন্টারনেট। আপনার যদি অ্যাক্টিভ ইন্টারনেট আছে কিন্তু অ্যাক্টিভ না, যেমন আমি আজকে এই বোর্ডে কেন কাজ করতেছি জানেন, আমার এই পিসিতে ইন্টারনেট কাজ করতেছে না, অ্যাক্টিভ না, এটা ওয়াইফাই দেখাচ্ছে কিন্তু কাজ করতেছে না। এরকম হলে হবে না, আমাদের দেখতে হবে যে আমাদের ইন্টারনেটটা কি অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে। এই 5টা জিনিসে একটা জিনিসও যদি কম হয়, আপনি ফ্ল্যাশ করবেন দেখবেন আপনার কাজ হইতেছে না। তখন যদি আপনি খেয়াল না করেন যে কেন হইতেছে না, তাহলে বুঝতে পারবেন না যে এই 5টা থেকে। তারপরে হলো আইটিউনস বা থিউটুলস। এখন আমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন যেমন মিডিয়াটেক, স্পেকট্রাম, বিভিন্ন সিপিইউ ভাষণ করার জন্য আমাদের আলাদা আলাদা ইনস্টল করতে হয়, কিন্তু আমাদের আইফোনের ক্ষেত্রে অফিশিয়াল টুলস হলো গিয়ে আইটিউনসটা হলো অফিশিয়াল টুল, আর থিউটুলসটা হলো আনঅফিশিয়াল টুল, কিন্তু দুইটাই আনপেইড, পেইড করতে হয় না, দুইটাই ফ্রি টুল, ঠিক আছে। এখন আইটিউনসটা কেন লাগবে, আইটিউনসটা লাগবে হলো আমাদের এই যে আমাদের যে কোনো পিসি বা ল্যাপটপ যাই হোক, এগুলি কি অ্যান্ড্রয়েড না অ্যাপেল, অ্যান্ড্রয়েড। তার জন্য এর সাথে আমাদের যে চিপটা আছে কানেক্ট করার জন্য, যোগাযোগ স্থাপন করার জন্য ড্রাইভারের প্রয়োজন যেটা হয়, সেই ড্রাইভারটার কাজ কে করবে, আইটিউনস। আপনি দুইটাই ডাউনলোড করতে হবে, কি কি, আইটিউনস, থিউটুলস, দুইটাই ডাউনলোড করতে হবে। কিন্তু আইটিউনসটা আপনি ব্যবহার করবেন না, কারণ কি এর জটিলতা আছে কিছু, এর ফাংশনে অন অফ অপশন ভেজাল, যেগুলি করতে গেলে আপনি আটকে যাবেন। আর তুলনামূলক থিউটুলসটা খুবই সহজ। আমরা তো সহজ জিনিসটা দিয়ে, যেহেতু আমার পেড করা লাগে না, ফ্রি, তাহলে আমি তো সহজ জিনিসটা দিয়ে ব্যবহার করবো। জটিল জিনিস শিখে তো আমার লাভ নেই, বা জটিল জিনিসে যাওয়ারই দরকার নেই আমার। কিন্তু আমার দুইটাই ইনস্টল করতে হবে, কি কি, আইটিউনস, থিউটুলস, দুইটাই আমরা ডাউনলোড করব। একটা কাজ করবে কিসের জন্য, কি হিসেবে কাজ করবে, আইটিউনস কি হিসেবে কাজ করবে বলেন না কেন, সবার বলতে হবে, কি কাজ করবে উত্তর দিতে হবে। আইটিউনস ব্যবহার হবে কি হিসেবে, ড্রাইভার হিসেবে। আর থিউটুলসটা ব্যবহার হবে কিসের জন্য ব্যবহার করব, ফ্ল্যাশ করার জন্য বা যে কোনো সফটওয়্যারে কাজ করার জন্য আমরা থিউটুলসটা ব্যবহার করব। বা আমরা অনেক সময় আছে না যে ইনফরমেশন জানতে চাই, আমার ফোনের পাঁচটা, আমি একটা থেকে ফোন একটা কিনলাম, ফোনকে আমি এখন খুলে দেখবো পাটে পাটে সব ঠিক আছে কিনা, এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা কানেক্ট করব। কানেক্ট করার পরে কেবল যে থিউটুলসে যখন কানেক্ট করব, তখন আমরা দেখতে পাবো যে এই আমাদের ডিভাইসটার অবস্থান কি আছে, এর কি কোনো পার্ট চেঞ্জ আছে, বডি চেঞ্জ আছে, প্রত্যেকটা বডি কালার ডিটেইলস সম্বন্ধে দেখাবে। এটা আমরা দেখবো, সমস্যা নাই একটু বলে। তাহলে 4 নম্বর হলো আইটুলস, থিউটুলস এবং সি ড্রাইভ। ডেস্কটপ সি ড্রাইভ।
দেখেন এখানে কয়টা ডিস্ক দেখাচ্ছে? একটা সি, একটা ডি, আর একটা হলো স্যারের যে পেন ড্রাইভ লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে। এখন দেখেন আমাদের লোকাল ডিস্ক কথা হবে না। কি লেখা ছিল? আমাদের 20 জিবি ফ্রি থাকতে হবে, কিন্তু কোনটায়? লোকাল ডিস্ক মানে সি ড্রাইভে আমাদের 20 জিবি ফ্রি থাকতে হবে। আবার অন্যগুলিতে থাকলে হবে না। আমাদের ডিফল্ট ভাবে পিসি বা ল্যাপটপের সাথে কোন মেমোরিটা থাকে, এই সি ড্রাইভটা দেওয়া থাকে, ঠিক আছে? এজন্য আমাদের সি ড্রাইভে কত ফ্রি থাকবে? এখানে ফ্রি আছে কত? 100 জিবি। 100 জিবির মধ্যে 35 জিবি ব্যবহার হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের 20 জিবি অন্তত ফ্রি থাকতে হবে। ফ্রি থাকলে তখন আমাদের যে অ্যাপসগুলি আছে এই অ্যাপসগুলি কাজ করতে পারবে, তাছাড়া ঠিকমতো কাজ করতে পারবে না। এই 5টা জিনিসই আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই 5টা জিনিস নোট করে নেন আপনারা। 5টা জিনিসে একটা জিনিসও যদি কম হয় আপনি ফ্ল্যাশ দিতে পারবেন না। নোট করা হলে সবাই বলবেন। সবাই তো একরকম না। এই যে বুঝতেছেন, লাইটিং কেবল বা টাইপ সি কেবল দুইটাই মনে রাখতে হবে, কারণ আপনি যদি আপডেট ভার্সনগুলো 15 থেকে করেন তাহলে তো আপনি টাইপ সি লাগবে এবং অরিজিনাল কেবলটাই লাগবে। চায়না কপি কেবলতে হবে না, না হবে না। হ্যাঁ, বলতেন। আচ্ছা, সাইলেন্ট। এই 5টা জিনিসের মধ্যে বুঝে নেই, উনি যেমন বলছেন 3 টুলসটা বুঝে নাই। আচ্ছা, বলতেছি। আপনি এই দুইটা এখন দেখাইনি কোথা থেকে কি করব। এখন জানেন যে iTunes এবং 3 টুলস দুইটা হলো অ্যাপ, কি অ্যাপস? একটা হলো অফিশিয়াল আর একটা হলো আনঅফিশিয়াল। অফিশিয়াল কোনটা? iTunesটা, আর আনঅফিশিয়াল কোনটা? 3 টুলসটা। একটু জানেন কোথা থেকে কি করবেন সব আমি ডিটেইলস জানাবো, কোনো কিছু বাদ দিব না। সবাই যদি শুনেন আপনি 100% শিওর থাকতে পারেন যে আপনি আইফোনের ফ্ল্যাশে কাজ করতে পারবেন। কিন্তু ফ্ল্যাশ দেওয়ার আগে কাস্টমারের কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড জানেন তো? এই কথাটা না জিজ্ঞাসা করে কেউ ফ্ল্যাশ দিতে যায় না। এই যে এদিকে আমার দিকে অ্যাপেল আইডি পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড তো মানুষের কাছে থাকবেই। যার কাছে অ্যাপেল আইডি পাসওয়ার্ড থাকে তার কাছে ফোনের পাসওয়ার্ড থাকবে। কথা বুঝলেন আপনি? ফ্ল্যাশ দিলে আপনার ওই অ্যাপ যেটা ওটা কেটে যায়, কিন্তু আপনার ক্লাউড যদি পাসওয়ার্ড না জানে আইক্লাউড হয়ে যাবে সেটা, ঠিক আছে? এর জন্য হ্যাঁ, ওয়েট ঠান্ডা। অবৈধ জিনিসের প্রতি মানুষের, নিষিদ্ধ জিনিসের প্রতি অ্যাট্রাকশন এটা থাকবে, এটা চিরাচরিত ব্যাপার, একটু ধৈর্য ধরেন। ওটা কি অবৈধ স্যার? অবশ্যই অবৈধ। আপনি একজনের গেট ভাঙ্গা যা ঘরের ভিতরে ঢুকে ইচ্ছা মতো লন্ডভন্ড করতেছেন, এটা কি অবৈধ না বৈধ? আমি তো জানতে চাই স্যার। না, অবৈধ না বৈধ? এটা তো অবৈধ কিছু নেই স্যার। স্যার আপনারা তো আপনি ভুলে যেতে পারেন স্যার, আপনার যে এফআইডি লগ আছে বা ইয়ে স্যার, আচ্ছা, আপনি ভুলে যেতে পারেন। এটা লেখছেন সবাই? লেখছেন সবাই? কিসের সাথে কিসের তুলনা দেবেন স্যার? কোনো মাথায় কিছু ঢুকবে না। রিজন অফ ফ্ল্যাশিং মানে আমরা ফ্ল্যাশ দিব কি কি কারণে? হ্যাঁ, সাইলেন্ট। কান্ট্রি বা অ্যাক্টিভেশন লক, দুইটা। কান্ট্রি লক বলতে আপনারা বুঝবেন না যে আপনি একটা দেশের দিকে ফোন আনছেন আরেকটা দেশে চালাতে পারবেন না, শুধু সেই কারণে কান্ট্রি লক, সেটাকে কান্ট্রি লক বলে না। কান্ট্রি লকটা হচ্ছে একটা অপারেটর লক, বা এই যে অ্যাক্টিভেশন লকটা হচ্ছে একটা অপারেটর লক, ঠিক আছে?
কান্ট্রি লক বা ক্যারিয়ার লক, সরি অ্যাক্টিভেশন লক হলো যে আইক্লাউড আইক্লাউড লক, আর কান্ট্রি লক আর ক্যারিয়ার লক দুটো হলো অ্যাক্টিভ। ঠিক আছে, মানে আমি সিম ওই কোম্পানি সিম ছাড়া হ্যাঁ, অন্য সিম ছাড়া মনে করেন আপনি গ্রামীণ ফোনের ইউজার, গ্রামীণ ফোন আপনাকে ইনস্টলমেন্টে একটা সেট কেনার আইফোন 16 প্রো ম্যাক্স কেনার সুযোগ দিছে, আবার ডিসকাউন্ট প্রাইসে। হ্যাঁ কিন্তু কন্ডিশন কি দিছে যে আপনি আগামী 1 বছর আমার সিমটা ব্যবহার করতে হবে এবং পরিপূর্ণ পেমেন্ট দেওয়ার পরে 1 বছরের মধ্যে পেমেন্ট দেওয়ার পরে আপনার টাকা গ্লোবাল করে দেওয়া হবে। কিন্তু একজন কি করছে, মালয়েশিয়া থেকে একটা সেট কিনছে, অফার প্রাইসে কিনছে, ডিসকাউন্ট মানে ইনস্টলমেন্টে কিনছে, কিনে কি করছে বাংলাদেশে নিয়ে দেশে এসেছে। চলে আসছে এরকম এশিয়ার মানুষগুলো যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষগুলি সাধারণত এরকম ভুল করে। এই করে। এরা যারা বুঝে না জিনিসটা, তারা এই কাজটা করে, কিনে নিয়ে আসে পরে মনে করে যে দেশে গেলে আমার ধরবে কে। কোম্পানি থেকে কি করে, অপারেটর আইফোন কোম্পানিকে জানায় দেয়, কারণ তাদের সাথে তো কোলাবোরেশন থাকে, লিয়াজু করা থাকে যে আমরা সেটগুলি বিক্রি করব এই কন্ডিশনে। তখন কোম্পানি থেকে এটাকে লক করে দেওয়া হয়। এই লকগুলি যখন করা হয় তখন আমরা ফ্ল্যাশ দিতে হবে, প্রথমে ফ্ল্যাশ দিতে হবে। আপনি যে ব্রেক করেন আর যাই করেন প্রথমে কি করতে হবে, ফ্ল্যাশ দিয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, কান্ট্রি লক বা আর অ্যাক্টিভেশন লক, মানে ওই যে পরবর্তী স্টেপ, মানে আমি ফ্ল্যাশ দেওয়ার পরে কি হবে, আমি যদি অ্যাপেল আইডি না জানি তাহলে কি হবে, এটা অ্যাক্টিভেশন লক হয়ে যাবে। তখন আবার একটা আছে হলো আমরা পড়ছি না বেসিকে, আগে প্রথমে থিওরিতে পড়ছিলাম কি দুই ভাবে করা যায়। কিভাবে, একটা হলো পেইড আর একটা হলো আনপেইড। পেইডটা হলো উইথ সিম আর আনপেইডটা হলো উইদাউট সিম। কিন্তু এই উইথ সিম আর উইদাউট সিম এই জিনিসটা আমাদের করা যায় হলো X পর্যন্ত, আইফোন X পর্যন্ত উইদাউট পেমেন্টে করা যায়, সিম থাকে না, শুধু ওয়াইফাই ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? দ্বিতীয়ত স্টোরেজ ফুল হয়ে গেলে, মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আমার কিছু দরকার নাই, আমি ফ্ল্যাশ করে দিব, সব চলে যাবে। আজকে আপনাদের ফ্ল্যাশ কি সমস্যা, কনফিউশন থাকলে হাত উঠাতে হবে। আমি প্রতিটা কথা বলার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে হাত উঠাবেন, আমি আবার সলভ করে দিব। ঠিক আছে? স্টোরেজ ফুল হলে আমরা কি করব, ফ্ল্যাশ দিয়ে দিব, ক্লিয়ার হয়ে যাবে, আমি ব্যবহার করব। কোন পাসপোর্ট ফরম্যাটেড হয়ে গেলে, পাসপোর্ট ফরম্যাট যেটা বললেন যে পাসওয়ার্ড জানতে হবে কিনা, ফ্ল্যাশ দিলে আমার পাসওয়ার্ড চলে যাবে। হয় আপনার দুইটা জিনিসে একটা জিনিস জানতেই হয়, একটা যদি ফাইন্ড মাই ডিভাইস একটা অপশন লেখা থাকে আমাদের, এই ফাইন্ড মাই ডিভাইস অপশনটা যদি চালু করা না থাকে তাহলে আপনার অ্যাক্টিভেশন লক না জানলেও চলে, যদি আপনি লকটা হ্যান্ড লকটা জানেন। কথা বুঝতে পারছেন? আর যদি ফাইন্ড মাই ডিভাইস দেওয়া থাকে তাহলে আপনার অবশ্যই আইক্লাউড লক জানা আইক্লাউড লক জানতে হবে। ঠিক আছে? ফোন আনঅ্যাভেলেবল, মানে আপনি পাসওয়ার্ড জানেন না, মানে জানেন তারপরে হয়তো ভুল করবেন, 10 বার ভুলটা প্রেস করে দিয়েছেন, তখন দেখেন না অনেক সময় ফেসবুকে পোস্ট দেয়, এটা কি ঠিক করে দেওয়া যাবে, ফোন আনঅ্যাভেলেবল, দেখছেন না? তখন আমাদের ফ্ল্যাশ দিতে হবে, এবং ফ্ল্যাশ দেওয়ার পরে আমাদের জানতে হবে প্রত্যেকটা কাজে ফ্ল্যাশ দেওয়ার সময় কাস্টমারকে অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে যে আপনি কি পাসওয়ার্ড জানেন, আইক্লাউড পাসওয়ার্ড জানেন না, জানেন না, না জানলে এসব কাজ করবেন না। আপনি হয়তো 2000, 5000, 10,000 টাকা কামাবেন, একবার জেলের ভিতরে ঢুকবেন আর বাইরে হতে পারবেন না, নিজের বাপরেও বিশ্বাস করতে নাই। আমরা এই যে বলেন না সাথে সাথে না করে দিই কেন, আমি আপনার বিশ্বাস করব কিভাবে? এর কারণে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন না স্যার। অবশ্যই আমরা এই কাজগুলি করবো না। টাকা আরো অনেকভাবে কামানো যায়, অবৈধভাবে আমাদের কামানোর দরকার নাই। কি বলেন? পায়ে একটা কি লাথি, লাথি বসে লাথি। তুমি আমার পা ধরছো, আর আমি কার পা ধরবো? জেলে লাগলে আমি কার পা ধরবো? আচ্ছা সাইলেন্ট, ওকে সাইলেন্ট হয়েছে। ইফ এনি ইন্ডিভিজুয়াল অ্যাপ ডাজন্ট ওয়ার্ক, মানে কি, যদি কোনো অ্যাপ সঠিকভাবে কাজ না করে, যেমন আমি ফেসবুক বা টিকটক বা যে কোনো অ্যাপ, ইউটিউব ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে কি হয়েছে, আমি বারবার ডাউনলোড করতেছি কিন্তু আমার অ্যাপে
ইনস্টল করা যেতেছে না বা ঢোকা যেতেছে না, তখন কি বুঝবো যে আমার একজন সফটওয়্যার জন্য কোনো সমস্যা হয়েছে, তখন ফ্ল্যাগ দিব। অ্যাক্টিভ ট্রু টোন উইদাউট অরিজিনাল ফন্ট। এখন আর বর্তমানে একটা ভালো জিনিস হয়েছে কি, কত 13 ভাষণ মানে আপডেট ভাষণ 18 থেকে নাকি 18 থেকে এখন আপনাদের আর ট্রু টোন করতে হয় না। আগে যে সমস্যাটা ছিল যে আমি ডিসপ্লে চেঞ্জ করলে বা বিভিন্ন ক্যামেরা চেঞ্জ করলে যে আমাদের আননোন পাস আসলো, সেটার জন্য আমাদের জেসিআইডি বক্স দিয়ে আমাদের এটাকে ট্রু টোন করতে হইতো বা ক্যামেরার জন্য কাজ করতে হইতো, আইডিয়াতে আমার আননোন পাস না দেখায়। কিন্তু এখন প্রয়োজন নাই আপনাদের। এখন 18 ভার্সন আসার পর থেকে কি করছে যে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি আপডেট দিয়ে দিব। আপডেট দিলে আপনি সিমসেট কাইটা ফেলাই দেয়, আবার পুরনো সিমসেটটা লাগাই দিতে তো আপনার পর দেখা আগেরটা হিসেব পাতা। এখন আর আপনার এই কাজটা করা লাগবে না, আপনি আপডেট দিয়ে দিবেন, আপনার এই সমস্যাগুলি থাকবে না। সরি লিক্সের প্রথম থেকে জি, ও প্রথমটা হয়েছে। এটা হয়ে গেছে কি জি, এটা হয়েছে। মানুষ সবসময় দিন যাবে, কারণ হচ্ছে নেটে প্রবলেম ছিল, আর ডাউনলোড করতে টাইম লাগে। তো আইফোন ফ্লাশ করতে যেসব রিকোয়ারমেন্ট সবাই লিখছেন, শর্টকাট করে কম্পিউটার ল্যাপটপ, এটা ম্যাকবুক হতে পারে, ম্যাকবুক অ্যাপেল বুক করতে পারে, ডাজেন্ট ম্যাটার। অনেকের প্রশ্ন থাকে স্যার আমি কম্পিউটার লাগবে, এটা কি পড়াইছে পড়াই নাই, প্রসেসর লাগবে? নো, উইন্ডোজ 7 সাপোর্ট করে এরকম কম্পিউটার হয়ে চলবে। তার মানে আপনি 5000 টাকা ল্যাপটপ করতে পারবেন আইফোন ফ্লাশ। ওকে, দামি কম্পিউটার জরুরি না। 2 নম্বর কথা হচ্ছে লাইটিং কেবল, টাইপ সি কেবল। লাইটিং কেবল আইফোনের পুরনো কেবলগুলো বলা হতো লাইটিং কেবল, মানে এই যে এই কেবলগুলোকে লাইটিং কেবল বলা হতো। আর এই পোর্টগুলো যেখানে ঢোকে, মানে এই পোর্টগুলো এগুলো লাইটিং পোর্ট বলা হয়, ঠিক আছে? বাট বর্তমানে হচ্ছে 15 পরে আমরা জানি যে টাইপ সি কে ইউনিভার্সাল করা হয়েছে। পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসকে টাইপ সি করে দেওয়া হয়েছে। আপনারা গ্রুপে একটা রিকোয়েস্ট করছিলেন টাইপ সি পোর্ট চেঞ্জ করার বা প্র্যাকটিক্যাল চাইছিলেন। আমি যেভাবে লিস্ট পাইছি, আমি রিকমেন্ডেশন করবো টাইপ সি শিখে, কারণ পৃথিবীর এখন সব ডিভাইস টাইপ সি হবে সব। কারণ আপনার আইফোনের যাদের এই জাতীয় কেবলের পোর্ট, তারা হচ্ছে ফোন নিয়ে বন্ধুর বাসায় গেলে বন্ধুর বাসায় থেকে চার্জার নাই, কারণ কি কেবল নাই। কারণ কি পকেটে কি কেবল নিয়ে ঘুরে বলেন, এই সময় আছে মানুষের। এই জন্য এই ঝামেলা এড়াইতেই আইফোনকে সাথে IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কি টাইপ সি ইউনিভার্সাল করে দিয়েছে। এখন এই জন্য পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, নট অনলি মোবাইল ইন্ডাস্ট্রি, সমস্ত ইলেকট্রনিক ডিভাইস টাইপ সি। আপনি জানেন কিনা আমি জানি, সব আপনাকে যাই কিনবেন বাজার থেকে দেখবেন সব টাইপ সি করবে, ঠিক আছে? টাইপ সি চেঞ্জ করা শিখেন, এটা আপনাদের কাজে দেবে। কারণ এখন সামনে আগামীতে যাই ফোন পাবেন সব টাইপ সি, ঠিক আছে? যাই পাবেন, শুধু মোবাইল ফোন না, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস। আপনি একটা মনে করেন যে রিচার্জেবল রিমোট কন্ট্রোল কিনে নিয়ে আসছেন, সেটাও দেখবেন টাইপ সি। আপনি মনে করেন আরসি ড্রোন নিয়ে আসছেন, এটাও দেখবেন টাইপ সি। ড্রোন তো বুঝছেন, আরসি ড্রোনের টাইপ সি, সব টাইপ সি, ঠিক আছে? টাইপ সি শিখেন, এটা ভালো আপনাদের। তো টাইপ সি আমাদের সার্বজনীন ইনপুট, ঠিক আছে? মনে থাকবে এই কথা, টাইপ সি সার্বজনীন ইনপুট। আইফোন 15, 16 এগুলো সব টাইপ সি, ঠিক আছে? অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন মাস্ট। আপনি যদি মনে করেন যে আপনার রাউটারের সাথে কানেক্ট আছেন কিন্তু আপনার ডেটা ট্রান্সমিট নাই, ওই কাজ আপনার হবে না। মানে আপনার ফোনে ডেটা লাইন থাকতে হবে, ইন্টারনেটে মাত্র ব্রাউজ করতে পারতেছেন, ইউটিউব চলতেছে, এমন একটা নেট, সচল ইন্টারনেট থাকতে হবে অবশ্যই, এটা মাস্ট। এখনকার শুধুমাত্র আইফোন না, আপনি অ্যান্ড্রয়েড করতে গেলে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে তারা হচ্ছে কোম্পানির সাথে চেক করে সার্ভার, এই জন্য আপনাকে ইন্টারনেট থাকতেই হবে, এটা কোনোভাবে ইগনোর করতে পারবেন না। তারপরে এখন যদি কেউ হয়তো গ্রামে কাজ করবো, সেখানে ইন্টারনেট নাই, না আইফোন থেকে ফ্লাশ করতে পারবেন না, আপনার ডেটা কানেক্ট করে নিতে হবে মোবাইলে, সেটা পারবেন, ঠিক আছে? 4 নম্বর বলা আছে আইটুন হিরো টুলস। আইটুন হচ্ছে কোর ফাইল আমরা কাকে বলি? যেমন উইন্ডোজে একটা প্রোগ্রাম তো দরকার, আমি মোবাইল ফোনে কাজ করবো, একটা সফটওয়্যার দরকার না? এই কোর সফটওয়্যারটার নামই হচ্ছে আইটুন, যেটা অফিসিয়াল। আইটুন কি আমাদের অফিসিয়াল ফাইল। অফিসিয়াল ফাইল হচ্ছে অ্যাপল কোম্পানির এটা। আর 3 টুলস হচ্ছে আনঅফিসিয়াল ফাইল, যেটা 2019 থেকে 3 টুলস কোম্পানি কাজ করার জন্য, অ্যাপল ডিভাইস কাজ করার জন্য সফটওয়্যার বানাচ্ছে, সেটার নাম হচ্ছে 3 টুলস। বর্তমান প্রজন্মে
সবচেয়ে মোস্ট পপুলার ব্যবহৃত সফটওয়্যার নাম হচ্ছে থিওটুলস, আইটুন না। কারণ আইটুন কমপ্লিকেটেড, আইটুন কমপ্লিকেটেড, আইটুন দা ফ্লাশ করতে আপনি বলবেন স্যার কমপ্লিকেটেড, বুঝি না কেমনে কি করতে হয়। এটাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য থিওটুলস কোম্পানি থিওটুলস নামে একটা সফটওয়্যার বানায়, ঠিক আছে? তা আমরা কাজ করবো এখন থেকে থিওটুলস দিয়ে। অ্যাপল জাতীয় যত সফটওয়্যার কাজ করবো সব থিওটুলস দেবো। মনে থাকবে? ড্রাইভার, ড্রাইভার কাকে বলা হয়? একটা ডিভাইসকে ফোন মানে কম্পিউটারে রিকগনিশন দেওয়ার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় তাকে ড্রাইভার বলে। যেমন আমি এই ডিভাইসটা কি, এটা কি আইবিএম কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি বানিয়েছে, তাহলে এই ডিভাইসটা কম্পিউটার কিভাবে চিনবে? এটা তো আমার উইন্ডোজ চলতেছে মাইক্রোসফটে, বুঝেন নাই? এই ডিভাইসটা কিভাবে চিনবে অ্যাপল প্রোডাক্টটাকে? এই অ্যাপল প্রোডাক্টটা চেনার জন্য তার একটা ফাইল আমার দরকার, তার চিপসেট বা সিপিইউ একটা ফাইল আমার দরকার, যাতে এই ডিভাইসটাকে কম্পিউটারে চেনে। এটাকে আমরা বলবো ড্রাইভার। তাহলে চিপসেট রিকগনিশন সফটওয়্যারের নামে আজকে থেকে ড্রাইভার। চিপসেট রিকগনিশন সফটওয়্যারের নামে হচ্ছে ড্রাইভার, মানে চিপসেটটাকে চিনবে কম্পিউটার, এটাকে ড্রাইভার বলে। মনে থাকবে? এখন ড্রাইভার আপনি কই পাবেন? আইটুন সেটআপ দিলে অটোমেটিক ড্রাইভার হয়ে যায়। আইটুন সেটআপ দিলে অটোমেটিকলি ড্রাইভার সহ ইনস্টল হয়। এই জন্যই আমরা বলছি অবশ্যই আইটুন এবং সফটওয়্যারটা লাগবে। যদি আমি কাজ করব কি দিয়ে? কিন্তু আইটুনটা তাও লাগবে। কি জন্য লাগবে? ড্রাইভারের জন্য। ঠিক আছে? ড্রাইভার কথাটা আপনাদের অ্যান্ড্রয়েডেও ছিল, ছিল না? জি স্যার। তো ড্রাইভার কি আজকে থেকে বুঝছেন তো? মানে তাকে চেনার জন্য যে সফটওয়্যারটা, কম্পিউটারে চেনার জন্য যে সফটওয়্যারটা, তার নাম হচ্ছে ড্রাইভার। ঠিক আছে? সি ড্রাইভে মিনিমাম 3 জিবি স্পেস খালি থাকতে হবে। রিকোয়ার এর কারণ হচ্ছে কম্পিউটার চালাতে পারেন কে কে আপনাদের ভিতর? কম্পিউটার চালাতে পারেন কে কে? মাত্র না। তো যারা পারেন না তাদের তো আসলে যাত্রা কষ্ট হবে। হঠাৎ করে কম্পিউটার বেসিক তো জানো। এখন আমি যাই বলবো আপনাদের কাছে কঠিন ভাষা হবে। আচ্ছা আমার থেকে আমি বলি, সি ড্রাইভে মিনিমাম 20 জিবি স্পেস খালি থাকতে হবে। সি ড্রাইভটাকে আমরা বলি এমবিআর ড্রাইভ অথবা রুট ড্রাইভ। রুট ড্রাইভ বলতে এখানে সি ড্রাইভ দেখতেছেন আপনারা? জি স্যার। এটা সি লোকাল ড্রাইভ বলে, সি ড্রাইভ দেখছেন? এটাকে রুট ড্রাইভ বলা হয়। রুট ড্রাইভ কাকে বলা হয়? যে ড্রাইভের ভিতরে আপনার উইন্ডোজটা সেটআপ থাকে ওটাকে রুট ড্রাইভ বলি আমরা। ওটাকে এমবিআর বলা হয়, মাস্টার বুট রেকর্ড ড্রাইভ। তাহলে আমাদের এই সি ড্রাইভে মিনিমাম কত জিবি খালি থাকতে হবে? কারণ কি? কারণ অ্যাপল এর যে ফাইল সেটা যখন এক্সট্রাকশন হয় এটা কম্প্রেস ফাইল থাকে, এটা যখন ডিকম্প্রেসিং হয় তখন ইয়া বড় সাইজ হয়। নরমালি ফাইলের সাইজ হয় 5 থেকে 10 জিবি। এই 10 জিবি যখন ডিকম্প্রেস হয় সাইজ হয় 18 থেকে 17 থেকে 18 জিবি। তো সি ড্রাইভে যদি আপনার মিনিমাম জায়গা 18 জিবি খালি না থাকে এই ফাইল আনজিপ হবে কোথায়? এবার বুঝছেন ঘটনা? এই জন্য মিনিমাম আপনার 20 জিবি জায়গা খালি রাখতে হবে। এখন বলবেন প্রতিবার ফ্লাশ করলে কি আবার 20 জিবি জায়গা নষ্ট হবে, আবার এটাকে আমার ফালাতে হবে? নো, অটোমেটিক্যালি পড়ে যাবে। এটা আমরা বলি টেম্পোরারি ফাইল। কি বলি? টেম্পোরারি ফাইল। যারা কম্পিউটার চালান তারা সবাই জানেন টেম্পোরারি ফাইল। টেম্পোরারি না মানে ড্রাইভ থেকে ডিরেক্টরি ওটার মধ্যে আমাদের টেম্পোরারি ফাইলগুলো জমা হয়, ঠিক আছে, কাজ করার জন্য। লাস্ট টাইম বলা হয়েছে আপনাদের আর কিছু রিকোয়ার এতটুকু, মানে আমার যেসব জিনিস লাগবে, ঠিক আছে, মনে থাকবে? সাইটসের নাম কিছু, সাইটসের নাম। এখন বলবেন স্যার যে আইটিউন আর টিউটুলস আপনি কই থেকে নামাইছেন, তাহলে সাইটসের নাম জেনে নেন। fileinfo.com এমন একটা সাইট, কম্পিউটার রিলেটেড ম্যাক্সিমাম সফটওয়্যার আপনি এখানে নামাতে পারবেন। এবং archive.ph দুইটা সাইটের নাম আমি বললাম, দুইটা সাইট ভালো, আপনি কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু নামাতে পারবেন। এখানে দেওয়া আছে দেখেন fileinfo.com, অলরেডি আমি নামাইছিলাম। পাইছেন পরে সাইটের নাম কি নাম? ফাইলইনফো থেকে আপনি এখানে যাই সার্চ দেন, আমি যদি এখানে আইটিউন সার্চ দেই আইটিউন এসে পড়বে। এই দেখেন আইটিউন পাইছেন? fileinfo.com থেকে আপনি থিওটুলস সার্চ দেন, খালি ডাউনলোড দিবেন এখান থেকে। আর এগুলো ফ্রি, এগুলো কি ফ্রি ইউ এই থিওটুলস আইসা পড়ছে, আপনি শুধু ডাউনলোড দিবেন, ঠিক আছে? সাইটের নাম কি? fileinfo.com। বলা বাহুল্য আইফোন ফ্ল্যাশ করতে গেলে সবকিছু ফ্রি, এটা বলে দিলাম। এরকম কি আর কোনো সাইট আছে স্যার? এটা সবচেয়ে ভালো। তারপর আপনি চাইলে যে archive.ps থেকে নামাতে পারেন, archive.ps এটা ভালো সাইট। মানে আমি পার্সোনালি পছন্দ করি, এগুলো কোনো ভাইরাস টাইরাস নাই অথবা কোনো মেলওয়্যার, সিকিউরিটি, পপ আপ মেসেজ নাই। পপ আপ মেসেজ তো বুঝেন, মনে মনে একটা পেজ থেকে দুইটা পেজ বলে তিনটা পেজ বলে, হ্যাঁ।
এগুলো নাই, ঝামেলা নাই। শুধু এই কোনা নেট থেকে এগুলো ক্লিক দেন, ঠিক আছে? বাকি আপনি নর্মাল আপনার কাজ করেন। এই জন্য এটা একটা ফ্রেশ সাইট বলে আমরা, ফ্রেশ মানে এটার মধ্যে কোনো ঝামেলা নেই, সব সিম্পল। নো নাথিং 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 না, এখান থেকে আই টু না থ্রি টুলস নামা নেবে এই সাইট থেকে, ঠিক আছে? দুইটা সফটওয়্যার লাগবে আপনার, আই টু না থ্রি টুলস দুইটাই। দেন হচ্ছে আপনার লাস্ট এখানে একটা বলা হচ্ছে ips.me। এটা কি? আইফোনের স্টক রোম যদি নামাতে চান, স্টক রোম মানে যেটা আপনারা বলেন ফার্মওয়্যার, এই ফার্মওয়্যারটা আপনি কোথা থেকে নামাবেন? ips.me থেকে। এটা একটা সাইটের নাম। ips.me মানে আইফোন সফটওয়্যার, ঠিক আছে? আমি যদি সাইটে চলে যাই ডাইরেক্ট, ips.me পাইছেন সাইটটা? জি স্যার। এখান থেকে অ্যাপল রিলেটেড এমন কোন প্রোডাক্টের ফাইল নাই ফার্মওয়্যার আপনি নামাতে পারবেন না। তার মানে আইফোন, আইপ্যাড সিরিজের ট্যাবলেট গুলো, ম্যাকবুক, ভিশন প্রো যেটা আপনাকে ভিআর বলেন, ঠিক আছে? ভিআর অ্যাপল টিভি, তারপর হচ্ছে হোমওয়ার, যে হ্যালো অ্যালেক্সা না অ্যালেক্সা কি বলে, সিরা। হ্যালো সিরি। শ্রী শ্রী। হ্যালো সিরি, তো এটা আমাদের এটাতে হ্যালো সিরি, হ্যাঁ, এটা সে হ্যালো সিরি। হ্যালো সিরি হবে। তারপর টাচ, যেটাতে গান বাজনা শোনার জন্য, যেগুলো নেটওয়ার্ক নাই, অ্যাপল ওয়াচ আপনারা চিনেন সব। তো এগুলো যে কোনো ফাইল, ফ্ল্যাশ ফাইল আপনি এইখান থেকেই নামাতে পারবেন, ঠিক আছে? একটা সাইট থেকে, ওকে? আমরা কোথায় যাব? আমরা যাব ফোনে, যেহেতু আমরা ফোনে এখন ফ্ল্যাশ করবো, এই জন্য ফোনে যাচ্ছি। ফোনে যাওয়ার পর এখানে দেখেন আপনারা আইফোনের মডেলগুলো দেওয়া হবে সিরিয়ালে, সিরিয়ালে মডেলগুলো দেওয়া, দেখতেছেন? জি স্যার। এই সিরিয়াল মডেলগুলো আপনারা খেয়াল করেন, এখানে পুরোটা মডেল দেওয়া আছে। মনে মনে থাকে অ্যাপল কয়টা মডেল? অ্যাপেলে মনে হয় 53 থেকে 54টা মডেল, 53 থেকে 54টা মডেল। আমি যদি মডেলগুলোকে নিজে থেকেও বলি, আপনারা 6 থেকে কাজ করবেন। 6 এর আগের মডেল ধরেন না, 5, 5s, 4, 4s, 3g, 3g আসলে ধরে আপনি বিপদে পড়বেন, কারণ এগুলো কিছু পাওয়া যায় না। এই জন্য আমি বলছি আপনি 6 থেকেই ফোন ধরবেন, আইফোন 6, ঠিক আছে? এখন যদি পিসের মডেলও আসেন আমার কোনো প্রবলেম নেই, সে ব্যাপারে আমি কথা বলতে পারবো, কিন্তু আমি বলবো যে আপনার রিকমেন্ডেশন করবো 6 থেকে শুরু করবেন কাজ, যেটা মোটামুটি বিল পাওয়া যায়। আর এর আগে মনে যার জন্য বিল পাবেন না, ঠিক আছে? তো 6 থেকে যদি ধরি আইফোনের মডেল কিভাবে মানে বলা হয়, তাহলে 6 প্লাস, 6 প্লাস, 6s প্লাস, 7 প্লাস, 8 প্লাস, 8ac, x 9 কোনো মডেল নাই, xr, XS, XS Max, 11 Pro Max, 11 mini, 12 Pro Max, 12 mini, 13 Pro, 13 Pro Max, 13 mini, 14 Pro Max, mini নাই, 14 plus, 15 Pro Max, 15 plus, একইভাবে 16 Pro, 16 Pro, আর 16 EO বেরিয়েছে আমি দেখলাম আজকে, এটা আমি জানতাম না। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখেন 16 Pro Max, 16 plus, একটা 16 E বের করে দিচ্ছে। এটা কিছুদিন আগে বেরিয়েছে স্যার। কিন্তু আমি জানি না। 1 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। তো এই হচ্ছে তার মডেলগুলো। এই মডেলগুলো আমরা ক্যালকুলেট করি, তাহলে টোটাল মডেল 54টা। 54টা মডেল আপনি কম হলো 12-13টা মডেলের কাজ ধরবেন না। এখন আইফোন পুঁজির কাজ আপনি করবেন, 3G, 3GS এর কাজ করবেন, ফোনও তো দেখবেন না এগুলো। এগুলো বাদ যদি দেই 12-15টা বাদ হয়ে যাবে। তাই টোটাল মডেল থেকে আপনারা যদি আমি কাউন্ট করি 35টা বা 30টা। এই 30টা মডেল আপনাকে মনে রাখতে হবে। এখন যদি বলেন আমার মনে থাকে না, তাও সমস্যা নাই, এটার জন্য প্যারা নেওয়ার দরকার নাই। কারণ অ্যাপল ফোন বা অ্যাপল ডিভাইস আপনি কম্পিউটারের সাথে লাগানোর সাথে সাথে বলে দেয় মডেল, জি স্যার। ঠিক আছে? মডেল সেই বলে দেয় আপনাকে মডেল, আপনার টেনশন নাই। মডেল আমি চিনি না, আমাদের বড় কষ্ট, খুব বড় কষ্ট, ঠিক আছে? আরেকটা মজার ঘটনা শোনা, অ্যাপল রং ফাইলটা ফ্লাশ করতে পারবেন না। তার মানে আইফোন 16 ফাইল আইফোন 13তে মানে নেবেই না, সে নেবে না। এর জন্য রং ফাইল হওয়ার সম্ভাবনা নাই, তা আপনার টেনশন। ব্যাপারটা বুঝছেন? অ্যাপল ফোন আপনি যদি মনে হয় ফ্লাশ চলতেছে, নেট ইন্টারনেট গেছে গা, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, কম্পিউটার রিস্টার্ট মাইরা দিছে, কেবল ফিল্ডে গেছে, ফোন মরে যাবে? নেভার। আবার প্রথম থেকে শুরু করতে হবে, মরবে না ফোন। কতগুলো সুবিধা আছে যেগুলো আপনার অ্যাপল ফোন ফ্লাশ করতে ভয় নেই, আমি ভয়গুলো কাটাই দিচ্ছি আপনাদের, এবং আমি প্র্যাকটিক্যালও দেখা দেবো আসলে ফোন মরবে না, ঠিক আছে? এখন এখান থেকে চুজ করেন আপনি কোন ফাইল নামাবেন। আপনি যদি 14 হয় 14 এর মধ্যে ক্লিক করবেন,
এখানের মধ্যে খেয়াল করেন এখানে দুইটা ফাইল কি গ্রিন কালার, দুইটা ফাইল কি গ্রিন কালার, এবং নিচে এগুলো ফাইল কি রেড কালার, এগুলো ক্রস মেরে দিছে আর এটা তো রাইট চেন মেরে রাখছে। এখন গ্রিন আর রেড এর মধ্যে পার্থক্য কি? গ্রিন ফাইল দিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারবেন, চলবে। বাট রেড ফাইল দিয়ে আপনি কখনোই ফ্ল্যাশ করতে পারবেন না। এখন রেড ফাইল আর গ্রিন ফাইলের মধ্যে ডিফারেন্ট কি? ভার্সন। ডিফারেন্ট কি? ভার্সন। দেখেন এটা 18.3 আর এটা 18.3.1, এটা 18.3.2। কোনটা আগে কোনটা পরে বলেন? 3 টা আগে নাকি এটা আগে? এটা পরে। কোনটা পরে? পরের ভার্সন কোনটা? বড় কোনটা মনে হচ্ছে আপনার? 18.3.2 রাইট। 18.3.2 এটা বড় ফাইল, এটা লাস্ট ফাইল। আইফোন কোন সম্পূর্ণ ফাইলটা ব্যাকডেটেড ফাইল ফ্ল্যাশ করা যায়। মানে আপনি যদি বলেন আমার 18 ভার্সন আছে আমি 12 যাব, যাইতে পারবেন না। কোনটা যাইতে পারবেন? যেটা তারা গ্রিন কালার মাইরা রাখছে। এইগুলাকে আমরা বলি সাইন ফার্মওয়্যার। কি বলি? সাইন ফার্মওয়্যার। এটা কাছে সাইন। আর যেগুলো নিতে পারবেন এগুলো বলে আমরা আনসাইন ফার্মওয়্যার। এবার বুঝছেন? যদি সাইন আনসাইন কথাটা আপনি মনেও না থাকে, কোন এটাকে নিয়েন না। আপনি বলবেন এটা পিসের পুরোনো ভার্সন, আর এটাকে বলবেন নতুন ভার্সন। বাস এত কি মনে রাখবেন। কি বলুন? হ্যাঁ? অফকোর্স আপনি পিসে যেতে পারবেন না। আইফোন কখনো পিসে যাওয়া যায় না। আইফোন যদি একবার তারপরে চলে যায় না, পাঁচবারই বারবার দিতে হবে, আসলে তার জীবন যেতে হবে। মনে করেন যে এখন তো আমাদের ফোনে চলতেছে 18.3.2 এরকম চলতেছে। যদি কারো ফোনে থাকে 16.1.2 এরকম, তাহলে কি ওই ফোনটা প্লাস্টিক করা যাবে? ফ্রেশন করে আগের উপর ত্রিকোণ বি বানাইতে পারবেন। আপনি যদি 17 তে যাবেন পারবেন না। আপনি যদি 17.5 তে যাবেন তাও পারবেন না। আপনার ডাইরেক্ট 18 তে যেতে হবে, কারণ আপনার 18 ভার্সনে কি করে রাখছে? গ্রিন করে রাখছে বা সাইন করে রাখছে। বুঝছেন কথা? বুঝছেন? এখন যদি এটাও প্রশ্ন থাকে, এটাও প্রশ্ন থাকে যে আইফোন 6 থেকে 12 ভার্সন করতে পারবো, নো। এখানে হার্ডওয়্যার লিমিটেশন, এখানে হার্ডওয়্যার লিমিটেশন। তার মানে আইফোন X কে আপনি চাইলে 18 দিতে পারবেন না, এটা সর্বোচ্চ সাপোর্টেড ভার্সন 16। আপনি চাইলে 18 দিতে পারবেন না। আপনার অ্যান্ড্রয়েডের মতো, অ্যান্ড্রয়েডের কি 11, যাদের অ্যান্ড্রয়েড 11 চলে তারা কি চাইলে 15 যা দেখানো হবে? এটা প্রথমে থিওরিটিক্যালি বলছে, এটা পসিবল না। এটা স্ক্যাম ও কোম্পানির, আমি বলছিলাম যে ফোনের ভার্সন আপডেট করতে দেয় না, তারা ইচ্ছা করে। তারা চায় আপনার ফোনটা ফালাই দেয়, ফোনটা ফেলাচ্ছে নতুন মডেল কিনা। নতুন মডেল কিনে সফটওয়্যার দিতে পারবেন না, নতুন নতুন ফেসবুক ইউটিউব চলবে না। দেখেন আমার ফোনে কি প্রবলেম, ফোন তো ফোনই, তাই না? দেখেন সেদিনই দেখেন আমি ইউটিউব চালাবো, আমার ফোনে এটি লাস্ট ভার্সন দেওয়া, এরপর আমি চাইতে পারি না, এটা ভার্সন হলো 7। ভার্সন কত? 7। দেখেন আমি ইউটিউব ওপেন করি, দেখেন এটা অবস্থা দেখেন না। তাহলে আপনি পুরোটাই কি ধরবেন আসলে ঘটনা কি, সমস্যা কি বলছে? এটা দেখেন লিসনার্স নিয়ে দিতে হবে, দেখেন কি বলছে। আর এই ভার্সনে বলতাছে যে ইউটিউব আপডেট করো, বলতাছে যে আমাকে ইউটিউব ভার্সনটা আপডেট করো, এটা পুরনো ভার্সন। এখন যতবার আমি প্লে স্টোরে ইউটিউব ভার্সন আপডেট দিই, মোবাইলের সফটওয়্যার ভার্সন আপডেট করো, মেইন সফটওয়্যার মোবাইল ফোনে, মানে অ্যান্ড্রয়েড 8 এ যাও, 10 এ যাও, আমরা বলি আমি ফোনে কেমনে যাব? সেটা গুগল থেকে চলে না? এইটাতেই সব আমি ফোনে কিভাবে যাব আমাকে বলেন, কোন উপায় আছে? ফোনটা ফেলে দিতে হবে। এটাকে বলা হয় হার্ডওয়্যার লিমিটেশন। এটা প্রতি ফোনেই থাকবে। আপনি আজকে S24 চালাইতেছেন, আপনি কি জানেন 5 বছর পর আপনি এখন ফালাই দিতে হবে? কারণ কি? কারণ তখন অ্যান্ড্রয়েড ভার্সন 25, 26, 30 আসবে, আপনার ফোনে সাপোর্ট করবে না। এই দামি ফোন আপনার ফেলে দিতে হবে, তাহলে আপনি ইউটিউব কিছু চালাতে পারবেন না। তো আইফোনের আমাদের সিস্টেমটা এটাই যে আইফোন আমরা কি করতে পারবো না, লিমিটেশনের বাইরে যেতে পারবো না। আইফোন X আপনি চাইলে 18% যেতে পারবেন না, সর্বোচ্চ ভার্সন সাপোর্ট এটি 16। এখন আইফোন যদি 14 বলেন, 15 বলেন, 16 বলেন সিরিজ, তাহলে আমরা 18% যেতে পারবো, কারণ এগুলো সাপোর্টেড। এক্সেসে আবার দেওয়া আছে। ঠিক আছে? বুঝতেছেন ক্লিয়ার? যেগুলো 6, 7 সেগুলোর জন্য হবে না। সেইগুলো তো 6, 7 এ শুধু 13 X হচ্ছে না, 6, 7। আপনি যেটা সাপোর্টেড সেটা 6, 7 মনে লেখাই থাকে, চিহ্ন মার্ক করাই থাকে, চিহ্ন মার্ক করা আছে, দেখছেন? আপনি খুঁজতে হবে না, এখন ওকে ভুলে আবার এই ফ্যানকে নামাইতে যায় না, এটা লাভ নাই। লাভ নাই। ফ্যানটা সাপোর্ট নাই, আপনি নামাবেন কি লিখটা মনে থাকবে না? নামাবেন অলওয়েজ যেটা গ্রিন কালারের সাইন করে, বাস এতটুকু এতটুকু মাথা রাখলে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনোটা নামান, দুইটা দিয়ে ফ্লাশ করতে পারবে। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার তো বলছে রং ফাইল ফ্লাশ হবেই না, এখানে তো কোনো ভয় নাই।
যে আপনি এটা নামাই ফেলাইছেন ভুলে, এখন আপনি ভুলে ফ্লাশ মারছেন, নিবেই তো না আপনি, নিজের কষ্ট আর কি। আপনার কষ্ট, আপনার কম্পিউটার ফাইল না তো এইটুকু কষ্ট, আপনার ডেটা ইউজ হচ্ছে, নেবেন আসুন, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই আমাদের মেইন প্রোগ্রামটা। আমি কোন প্রোগ্রামটা ফ্লাশ করব বলেন, কোন প্রোগ্রামটা ফ্লাশ করব? 3D tools। আমি 3D toolsটাতে চলে যাই। বিফোর উই গো টু দা 3D tools, আমাদের কিছু জিনিস আমরা বুঝে নেব। অ্যাপেল এর ডাউনলোড মোড বা আইটিউন মোড কি কি এটা জিনিসটা কিভাবে নিতে হয় দেখেন। এই মোডটাকে বলা হয় ডাউনলোড মোড অথবা রিকভারি মোড অথবা আইটিউন মোড। আপনি রিকভারি মোড শিখেন, এত কিছু না শিখে একটাই শিখেন, রিকভারি মোড। অ্যান্ড্রয়েড কি ফ্ল্যাশ করতে রিকভারি মোড নিতে হয়েছে আপনাকে নিছেন, ভলিউম বাটন বা ভলিউম আপ ডাউন বাটন কম্বিনেশন এতটুকুই তো। এটা দেখাই দিলাম কি আছে। কতগুলো সেটা বুঝতে হবে। আপনি অ্যান্ড্রয়েড ফোন কিন্তু কিভাবে নিছেন? ভলিউম আপ ডাউন কম্বিনেশনের মাধ্যমে। এতটুকু তো কম্বিনেশন, মানে হয়তো বা আপ বা ডাউন অথবা দিলে একসাথে কম্বিনেশন। কি কম্বিনেশন? যে কোনো ফোনকে যদি আপনি রিকভারি মোড নিতে চান, হোক সেটা অ্যাপেল হোক সেটা অ্যান্ড্রয়েড হোয়াটএভার, নিয়ম হচ্ছে ফিজিক্যাল বাটনের মাধ্যমে আপনাকে রিকভারি মোড নিতে হবে। ফিজিক্যাল বাটন, ফিজিক্যাল বাটন বুঝছেন তো? জি, স্যার। এই বাটনটা ফিজিক্যালি কাজ করতেছেন, এটা ফিজিক্যাল বাটন বলে। তারপরে বুঝছেন? তার মানে আপনি যদি এমন হতে পারে এটা ভলিউম আপ, ভলিউম ডাউন, হোম কি, পাওয়ার কি, 1 2 3 4 থেকে হ্যাশ পর্যন্ত। এখন বাটন মধ্যে যখন প্লাস করতে যাবেন আপনার 2 বাটন 5 বাটন 8 বাটন কি বাটন, এগুলো ফিজিক্যাল বাটন। তারপরে বুঝছেন? আর যদি আপনি স্মার্টফোন হয় তাহলে ফ্লাশ করতে গেলে ভলিউম আপ দিয়ে পাওয়ার আর হোম। তারপরে চারটা বাটনের কম্বিনেশনে আমাদের রিকভারি করে যেতে হবে। আপ ডাউন হোম কি পাওয়ার। তারপরে বুঝছেন? এখন কোন ফোনের জন্য কি এটা আমরা আস্তে আস্তে বুঝবো, বাট আমরা আজকে থেকে একটু শিওর করলাম যে কোনো ফোনকে রিকভারি মোড নিতে হলে আমাদের ফিজিক্যাল বাটনের মাধ্যমে যেতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই কথাটা আমাকে জিজ্ঞেস করলে যদি প্রয়োজনে লিখে রাখতে পারেন যে বাটন কোন ফোনকে কিভাবে রিকভারি মোড নিতে হয়, উত্তরটা হচ্ছে ফিজিক্যাল বাটনের কম্বিনেশনের মাধ্যমে। ফিজিক্যাল বাটনের কম্বিনেশনের মাধ্যমে। কম্বিনেশন বলতে তো বুঝেন, কম্বিনেশন বলতে এমন হতে পারে যে শুধু আপ ডাউন ধরে রিকভারি মোড, পাওয়ার ডাউন ধরে রিকভারি মোড, পাওয়ার আপ ধরে রিকভারি মোড, পাওয়ার হুমকি ধরে রিকভারি মোড, এটা কম্বিনেশন বলে। মানে এটা ভ্যারিয়াল অনেকগুলো কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? এটা আমার বড় 5টা, বড় কয়টা? 1 টা 2 টা 3 টা 4টা, 4টার মধ্যে অনেকগুলো কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? কোনটা কি কম্বিনেশন আমি একটু পর আপনি বলতে যাবেন, সিম্পল কম্বিনেশন, শুধুমাত্র কয়েকটা ভ্যারিয়েশন মনে রাখতে আপনার মনে থাকবে। তো রিকভারি মোড কিভাবে আপনার মনে থাকবে? এখন আইফোনের তাহলে একটা ফিজিক্যাল জিনিস বুঝে নেন, এটা কি ফুল ডিসপ্লে? জি না। এটাকে আমরা বলি কোয়ার্টার ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে কি বলি? কোয়ার্টার ডিসপ্লে। এই ডিসপ্লেটা দেখেন, এটা ফুল ডিসপ্লে। ফুল ডিসপ্লে। থ্যাংক ইউ। তাহলে আজকে থেকে আমরা বুঝছি যে অ্যাপল এইগুলো যেগুলো বলে যে কোয়ার্টার ডিসপ্লে, এগুলো নিচের দিকে অ্যাকচুয়ালি ডিসপ্লে না, নিচের দিকে কি শুধু গ্লাস আর প্লাস্টিক। এদিকে গ্লাস আর প্লাস্টিক কিছুই নেই, এখানে আপনি বাড়ি দেন কিছু হবে না ডিসপ্লে, এর উপরে বাড়ি দেন কিছু হবে না ডিসপ্লে। বাট এইটা যেটা ফুল ডিসপ্লে, এটার যদি আপনি মনে করেন যে একটা বাড়ি দেবো তাহলে এটা কিন্তু চান হয়ে যাবে, এটা হয়ে যাবে ডিসপ্লে করছে, ঠিক আছে? অ্যাডভান্স এটা সমস্যা নেই, এটা আমার স্যার এটা কি লগ অবস্থায় আছে? হ্যাঁ। তো আপনি এখানে বাড়ি দিলে কি হবে? ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, কারণ এটা ফুল ডিসপ্লে। এবার কোয়ার্টার ফুল ডিসপ্লে ঘটনাটা বুঝছেন? এটাকে বলি আমরা বেজেল ফ্রি ডিসপ্লে, বেজেল ফ্রি। আর এগুলোকে বলি বেজেল শর্ট ডিসপ্লে। এগুলো বেজেল লেস, এগুলো বেজেল শর্ট, কারণ এগুলো ফুল ডিসপ্লে না, এগুলোকে বেজেল বলা হয়। আপনারা বুঝছেন? এখন যেগুলোর মধ্যে কোয়ার্টার ডিসপ্লে, এগুলোতে অলরেডি একটা হুমকি থাকে। আপনি যত একটা ফোনের দেখবেন কোয়ার্টার ডিসপ্লে, যে ফুল ডিসপ্লে না, ওগুলো একটা হুমকি পাবেন। যেগুলো ফুল ডিসপ্লে ওগুলো কখনো হুমকি পাবেন, ওটাতে ফেস আইডি পাবেন। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? এটা কাজ করে লাগবে আপনাদের প্র্যাকটিক্যালের সময়। ফুল ডিসপ্লে খোলার সিস্টেম একটা আর কোয়ার্টার ডিসপ্লে খোলার সিস্টেম আরেকটা, ঠিক আছে? এটা আপনাদের ইজি করে দেবো আমি, যে ঝামেলা নেই। যেমন এই ডিসপ্লে আমি যত এখানে ইউজারকে বুতাই কোচাই, এই ডিসপ্লে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না, কারণ এটা ফুল ডিসপ্লে না। নিচে আমাদের শুধুমাত্র প্লাস্টিক আর গ্লাস, বাট ওটাকে আপনি কোচাকুচি করতে পারবেন না, নিচের দিকে ডিসপ্লে সেটা আছে জন্য, ঠিক আছে?
তো এগুলো সেটগুলো না সিম্পল, এটা কাজটা আপনারা বুঝে যাবেন, প্র্যাকটিক্যাল খুব অপরিচিত, বুঝতে পারে সফটওয়্যারগুলো তৈরি করতে পারে। কারণ অনেকে বুঝছে কিন্তু প্র্যাকটিস করতে পারে না ডিজাইন। তো আমাদের যেগুলো ফুল ডিসপ্লে ওটাতে ডেফিনেটলি আমাদের হুমকি তাহলে আজকে থেকে বাদ। যেগুলোতে হচ্ছে কোয়ার্টার ডিসপ্লে সেগুলোতে অবশ্যই একটা হুমকি থাকা বাধ্যতামূলক। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি আইফোন 7 থেকে 8 প্লাস মডেল বা 8AC যেটা আমরা বলেন, এইটার নতুন মডেল মানে 7, 7 প্লাস, 8, 8 প্লাস, 8AC, এই পাঁচটা মডেলের মধ্যে হুমকি থাকে। আবার আপনি আইফোন 6, 6 প্লাস, 6s, 6s প্লাসেও হুমকি আছে। এই দুইটা হুমকির মেকানিজম সেম না। তার মানে এগুলাতে যখন হুমকি বলি 6s প্লাস, এগুলো যখন হুমকি বলি এটা ফিজিক্যালি একটা ভিতরে বটন আছে, এটা কট 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 শব্দ করে। দেখছেন? কখন দেখছেন? কট 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 শব্দ করে। 7 বা 8 এর মডেলগুলো যখন আপনি হুমকি চাপবেন, আপনার কাছে প্রথমে মনে হয় শব্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো শব্দ করে না। এটা একটা টাচ স্ক্রিন একটা। ওটা একটা টাচ আইডি। ওটা ফিজিক্যাল কোনো বটনই নাই। এখন বলবেন তাহলে ওখানে শব্দ করে কি স্যার? ওটা আমাদের ট্যাপটিক ইঞ্জিন শব্দ করে। মানে ভাইব্রেটর। ভাইব্রেটর এমন করে ঘট করে শব্দ করে মনে হয় যে এটা বটন আছে, আসলে কোনো বটন নাই। ব্যাপারটা বুঝছেন? তাহলে আজকে থেকে আমরা এটুকু শেয়ার করে নিলাম 7 থেকে শুরু করে এসি পর্যন্ত যেগুলো মডেল, সেগুলোর হুমকিগুলো হচ্ছে জাস্ট টাচ আইডি অথবা ওটা বায়োমেট্রিক অথবা ফিঙ্গার স্ক্যান, আর কিছুই না। ঠিক আছে? এখন ওটা যত জোরে চাপ দেন ওই হিসাব করে ক্যাপাসিটি টাচ হিসেবে যত জোরে চাপ দেন কাট করে শব্দ করে, কিন্তু কাট করার শব্দ কিন্তু বাটন করে না। কিসে করে? ভাইব্রেটর মডেল, যেটাকে ট্যাপিং ইঞ্জিন বলে। এটাকে অ্যান্ড্রয়েডে কিন্তু ট্যাপিং ইঞ্জিন বলে, আর অ্যান্ড্রয়েডে কিন্তু ট্যাপিং ইঞ্জিন বলে। ট্যাপিং ইঞ্জিন মনে আপনাদের বলে না কোনো স্যার না? ভাইব্রেটর শুধুমাত্র বাটন ফোনগুলোতেই হয়। বা বর্তমান 2018 পরে যেসব ফোন আসছে এগুলোতে সব একটা মেকানিজম বা মেকানিক্যাল বলা হয়। মেকানিক্যাল মানে ভাইব্রেটর মধ্যে নির্দিষ্ট একটা মেকানিক্যাল নামে রাখা হয়, ওটাকে হ্যাপটিক ইঞ্জিন বলা হয়। বুঝছেন? মানে এটা নরমাল কোনো ভাইব্রেটর সাহায্যে গোল 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 ঘুরে ঘুরবে, এটা সিনক্রোনাইজ করে ঘুরবে। আপনি কি রিদম বাজাচ্ছেন তার বসে মানে স্মার্টলি ভাইব্রেট করবে। এই স্মার্টলি ভাইব্রেটটাকে হ্যাপটিক ইঞ্জিন বলে, আইফোনের হ্যাপটিক ইঞ্জিন বলে। ঠিক আছে? হয়তো আপনাদের বলে নাই তার ক্লাস করতে, আমি বলে দিলাম। তবুও যদি আপনি ভাইব্রেটর দিয়ে সার্চ দেন যে আমার রেস্টুরেন্ট করে না, ভাইব্রেটর কাজ করে না, এরকম কোনো কিন্তু গুগলে খুঁজে পাবেন। বাট আপনি যদি দেখেন হ্যাপটিক ইঞ্জিন কাজ করে না, সেটা আপনি কি খুঁজে পাবেন? ব্যাপারটা বুঝছেন? ভাষাগত ভুল, ভাষাগতভাবে জিনিসটা ভুল। এটা ভাইব্রেটিং ইঞ্জিন না, এটা কি ইঞ্জিন? আজকে দেখা যাচ্ছে হ্যাপটিক ইঞ্জিন। ঠিক আছে? আর আইফোনটা কি ইঞ্জিন বলা হয়? হ্যাপটিক ইঞ্জিন। তো যাই হোক 7 থেকে 8 প্লাস শেষ হয়ে 8AC মডেল, এগুলো আমরা আজকে ভিডিও আনছি। ওটা অ্যাকচুয়ালি ট্যাপটিক ইঞ্জিনই করে যখন বাটন চাপবে। আর 6 থেকে 6 প্লাস আমাদের বাটনই আছে, এটার মধ্যে ফিজিক্যাল বাটন আছে, এটা টুক 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 করে শব্দ করে। ঠিক আছে? এই জন্যই 7 প্লাসে যদি ফোন অফ অবস্থায় থাকে আপনি ওই হুমকি চেপে দেখেন, হুমকিটা আপনার মনে হয় হার্ড হয়ে গেছে, কাজ করার পাশে হার্ড হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি, আমি সামনে কাজ আছে না, এটা ফোন দেখাচ্ছি দেখুন কাজ করে না। ফোন অন হলে আবার ঠিকই কাজ করে। আপনার কাছে মনে হইতে পারে যে আপাত দৃষ্টিতে যে বাটন নষ্ট না, কারণ এটা তো টাচ আইডি। ও তো কোনো সময় কাজ শুধু টাচ স্ক্যানই কাজ করে, সে তো আর ফিজিক্যাল কোনো বাটন না। হ্যাঁ, অপতে আছে কিছু কিছু মডেলে টাচ আইডি আছে। আচ্ছা সাবস্ক্রাইব করতে পারেন, করুন, না আমরা চলে যাচ্ছি। তো একটা ফোনকে রিকভারি মোডে কিভাবে নেবেন? এখন প্রশ্ন এটাই আসতেছে যে আমি তো ফ্ল্যাশ করতে গেলে আমাকে প্রথম রিকভারি মোডে যেতে হবে, তারপর তো ফ্ল্যাশ করবো, তাই না? তো রিকভারি মোডের নিয়মটা আপনারা শোনেন, এটা আমার লেখা আছে, আমি দিয়ে দেবো আপনাদের চার্ট। আইফোন 6 থেকে 6s প্লাস পর্যন্ত রিকভারি মোড নেওয়ার নিয়ম হচ্ছে অনলি হোম কি। হ্যাঁ, এটা আছে, এই যে এটা চাপি দেখেন, এটা কোনো আপনি চাপেন দেখেন হোম কি দেখেন নষ্ট হয়ে গেছে, চাপেন নষ্ট হয়ে গেছে হোম কি। কিন্তু ভালো আছে, কিন্তু এটা এখন গড়গড় করে না, ফোনটা অফ আছে, ব্যাকে চলে আসে, ফোনটা যখন অন করবে তখন গড়গড় গড়গড় শব্দ করে। আপনারা স্যার ফিঙ্গার ছাড়া কোন কাজ করে না, করে ওটা এটা হোম স্ক্রিন আসলে আবার ডিরেক্ট ব্যাকে চলে আসে। হ্যাঁ, রাতে কি কাজ করবে, রাতে কি কাজ করবে, এটা কোনো বাটন না। বুঝছেন? আপনি ফোন অন করবেন, এটা বাটন হবে মনে হবে আপনার কাছে, এটা কোনো আসল বাটন না।
স্মার্ট ইঞ্জিনের মাধ্যমে মাইগ্রেট করে থেকে আপনাদের পাঠানো না পাঠানো না এটা চাই মানে এটা টাচ স্ক্রিন অ্যাকচুয়ালি ব্যাপারটা সহজ করে এটা টাচ স্ক্রিন মনে হয় কথাটা যে আপনি সেটা দেখতে পারেন আপনাকে মনে সেটা পাঠানো এটা কি নাম হচ্ছে টাচ ফাইল সফটওয়্যার ক্লাস আপনি একবার এনে পাস করলে তো বাইপাস করবেন না নিয়ে আসতেন সফটওয়্যার ক্লাস হয়ে গেল ওটা কাল থেকে বলে দিছি আমি কালকে নিয়ে আসেন। আপনারটা হয়ে গেল, স্টুডেন্টরাও দেখলো। আমি কালকে নিয়ে যাই অপশন। স্যার 4-5 যে বাটন আছে ওটা ওটা কি বাটন কোনটা 4-5 বাটন কোন ফাইল কোন আইফোন ফোন ফাইভ বাটন বাদ দিয়েছেন 7 থেকে 7 থেকে 5 বললাম, আইনি লাগবে। আপনাদের মেন আসলে সবচেয়ে আর ওর সবচেয়ে এর বাটন এর আগে যা আছে সবই বাটন দেখে দিয়ে দেবো সবটাই স্যার যে মডেলগুলো হুমকি আছে ওগুলো শুধু হুমকি দিয়ে এই স্যার 7 প্লাস তো হুমকি নাই তাহলে ওই যে পাওয়ার মডেল রাইট এখন শোনেন 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 তাহলে হচ্ছে ফিজিক্যাল যেসব হুমকি বাটন আছে সেগুলো রিকভারি মনিটরিং সিস্টেম হুমকি চেপে ধরে কেবল ঢুকায় দেবে। এগুলো নাই শুধু পাওয়ার হুমকি চেপে ধরে কেবল ঢুকায় দেবেন দেখেন আমি দেখাই আমি হুমকি চাপছি শুধুমাত্র হুমকি চাপছি ঠিক আছে এবং আমি কেবল এটা ঢুকাই রিকভারি মোডে এসে আমি পাওয়ারও চাপি নাই কারণ আইফোন একটা নিয়ম আছে এই জিনিসটা আপনাদের জানা উচিত আইফোন ব্যাটারি খুললেও যদি আপনি শুধুমাত্র চার্জিং কেবল ঢুকান অ্যাপেল পর্যন্ত লোগো আসবে এই জন্য আইফোন অনেকে বলে ডেড হয়ে গেছে আর ব্যাটারি মনে ডাউন হয়ে গেছে এটা বুঝতে খুব সহজ আপনি ব্যাটারি খুলেই ফেলান ব্যাটারি কানেক্টর খুলে ডাইরেক্ট কেবল ঢুকাতেন চার্জিং কেবল যদি অ্যাপেল লোগো আসে তাহলে ভাবেন ব্যাটারি ডাউন ঠিক আছে অ্যাপেলের কারণ এখানে চার্জিং এর যে ভোল্টেজটা ভিপিএস আপনাদের ভিপিএস শিখছে এটা তো ভিসিসি ভিডিডি বলে অ্যাপেলের ক্ষেত্রে তো ভিপিএস পর্যন্ত যদি যায় এটা ডাইরেক্ট পাওয়ার সোর্স পর্যন্ত চলে যায় পাওয়ার আইসি পর্যন্ত তার মানে কেবলই আপনার ফোন অন করতে পারবে অ্যাপেল ছাড়া কোন পর্যন্ত অ্যাপেল লোগো পর্যন্ত অন করতে পারবেন পুরোপুরি বুট হবে না বাট অ্যাপেল পর্যন্ত আসবে ঠিক আছে সিম্পলি আমরা বুঝতে পারি এইজন্য এখানে আমরা পাওয়ার কি চাপি না এটা স্মুথলি ধরে ঢুকিয়ে দিচ্ছি কারণ পাওয়ার অটোমেটিকলি আসছে অ্যাপেল কার আছে আইফোন কে ইউজ করে আইফোন যারা ইউজ করে তারা এই ঘটনা ভালো করে জানেন অ্যাপেল ফোন ফুল চার্জ হয়ে বন্ধ হয়ে গেছে চার্জ 0% বন্ধ হয়ে গেছে স্যার অ্যাপেল ফোন চার্জ 0% এ বন্ধ হয়ে গেছে এখন যখন আপনি চার্জার ইউজ করেন ফোনটা কি পাওয়ার অন করতে ম্যানুয়ালি না স্যার একেবারে কম অটোমেটিক অন 3% তারপরে 5% 6% চার্জ হলে ফোন অটোমেটিকলি অন হয়ে যায় এখন ম্যানুয়ালি পাওয়ার অন করতে হয় বাট অ্যান্ড্রয়েডে আমাদের কি করতে হয় 100% অন করতে পাওয়ার ম্যানুয়ালি চাই অন করতে হয় অ্যাপেল এটা কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর কিছু ব্যাপার গুলো ক্লিয়ার ঠিক আছে তো আমাদের এবার এটাকে কি দিয়ে নেব আমরা রিকভারির মোড কি বললাম একইভাবে যদি 7 আর 7 প্লাস দুটো মডেল আপনি পান দেখেন তো রাখি আছে কিনা 7 প্লাস দুটো মডেল যদি আপনি পান এই দুটো মডেলকে আপনি কিভাবে রিকভারি মনে নেবেন শুধুমাত্র ভলিউম ডাউন কি বাটন ভলিউম ডাউন মানে সেটা অবস্থা ভলিউম ডাউন কি যাবে কেবল ঢুকাই দিবেন তাহলে তো ভলিউম ডাউনটা করতে হবে ধরে কেবল ঢুকাই দিতে হবে পাওয়ার চাপতে হবে অটোমেটিক্যালি তুমি রিকভারি মোডে চলে যাবে দেখি আমার কাছে আছে একইভাবে আইফোন X থেকে শুরু করে সরি আইফোন 8 থেকে শুরু করে আপনারা কথা বলে ক্লাস করতে পারেন তাহলে চলে যাও সকলে জানতে পারেন হ্যাঁ আপনারা যদি ঠিক করেন সকলে জানতে পারেন আইফোন 8 থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স বা 16e লাস্ট মডেল দেখছে ওটা হচ্ছে পাওয়ার শুধুমাত্র পাওয়ার কি ধরে রাখবেন কেবল ঢুকাই দিবেন কিছু বাড়ানো দরকার না পাওয়ার কি ধরেই রাখবেন আপনি যত দ্রুত রিকভারি মোডে না মতামত এই কথাগুলো আইফোন এটা আমার লেখা আছে মনে হয় থাকলে আমি দিয়ে দেবো আপনাকে ঠিক আছে C7 হ্যাঁ 7 হলো ভলিউম ডাউন শুধুমাত্র দুইটা মডেলই ভলিউম ডাউন 7 আর 7 প্লাস
8 থেকে শুরু করে 15 পর্যন্ত সিরিজ হচ্ছে পাওয়ার। আর এর আগে যা মডেল ছিল সব হোম। ঠিক আছে, মনে থাকবে না? এই তো না, শুধু 7 প্লাস মানে 7 শুধু পাওয়ার। ঠিক আছে, আর এর আগে যা আছে সব হোম। 5 থেকে 6s আর 8 7 ক্লাস বডি অফ ডাউন 8 থেকে শুরু হচ্ছে পাওয়ার কি এই যে লেখা আছে এখানে আমি বানাই দিছি শর্টকাট করে। দিব আমি, আপনার ছবি তুলে নিয়ে যান। এটা তো নিচে, এটা বুঝে না, আচ্ছা দিয়ে দেবো না, আমি বললাম এটা আমার পেন ড্রাইভে আমার মোবাইলে থাকলে তো দিয়ে বল, আমি দিয়ে দেবো। ওকে ওকে বুঝছি তো। দিবে রান্না করে না ওটা বোঝানো হয়নি। আচ্ছা এটা পুরো বোঝানো হয় না, এটা শুধু রিকভারি মোড নিয়ে আলোচনা করতেছি, আরো দুটো মোড আছে। আর বলছেন না রিকভারি ওয়ার্ক কিভাবে নিতে হবে? যদি না থাকে আপনি গুগলে সার্চ করে পাবেন। এই যে পিচিটা, এই পিচিটা আপনি এদিকে আসেন, দাঁড়া আছেন সামনে আসেন, এত দূর থেকে দেখতে পারতেছেন, ওগুলো করতে দেন। আপনাদের এখানে 5 বছর নিয়ে বসে দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা, এতক্ষণ যা বললাম এতটুকু ব্যাপার কি আমরা ক্লিয়ার? আপনাদের কিছু জিনিস এখনো ভাববেন যে স্যার এগুলা আবারও থিওরি করে যাচ্ছেন না, আপনি এই সব না জানেন ক্লাস করুন, প্রসেস তো জানতে হবে। প্রসেস না জেনে আপনি কেমন করবেন? এখানে একটা ফোন আপনি দেখা দিলাম, আমি কেন নিচ্ছি বললাম আপনি জানবেন না, আবার একটা বটন বটন জানিয়েছি, এর চেয়ে ভালো করে দিচ্ছে যে এখানে আপনি যে কোনো ফোনে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আরো জিনিস কিছু লেখা আছে, রিজন ফর ফ্লাশিং, রিজন ফর ফ্লাশিং এই ব্যাপারটাও জেনে নেন যে আইফোন কখনো ভাইরাস ধরে না। আপনি যদি মনে হয় ভাইরাস জনিত সমস্যার কারণে আইফোন ফ্লাশ করতেছেন, এটা প্রথমেই রং। আইফোন কখনো ভাইরাস ধরে না। আইফোন স্পেসিফিক কিছু রিজনের কারণে আমরা ফ্লাশ করি, রিজনগুলো জেনে নেন। প্রথমে বলছে কান্ট্রি লক আর অ্যাক্টিভেশন লক। প্রথম বলছে কান্ট্রি লক অ্যাক্টিভেশন লক। কান্ট্রি লক হচ্ছে বাইরে থেকে কোনো দেশ থেকে ফোন নিয়ে আসছেন, বাংলাদেশে সিম চলে না, একে আমরা বলি কান্ট্রি লক। এই ধরনের ডিভাইসের জন্য আপনি ফ্লাশ করতে পারেন, কারণ ফ্লাশ এজন্যই করবেন, কান্ট্রি লক করতে যে জিনিসটা লাগে সেটাকে বলা হয় ডাইরেক্ট সার্ভারের মাধ্যমে অথবা গেমির মাধ্যমে। আমরা গেমিং জিনিসটা দেখে নিই। এটা ছোট একটা ডিভাইস, জাস্ট এই জিনিসটার সাথে উপরে সিম ঢুকাইবেন, এর সাথে এসব ঢুকাই দেবেন মোবাইল ট্রের ভিতরে। এইখান থেকে বোঝেন এটা মানে বুঝলাম এটা চিপ থাকে, একটা চিপ, জাস্ট একটা চিপ, এই যে এরকম একটা চিপ। হ্যাঁ, এটা এই চিপটা প্রথম লাগাইবেন, তারপর এরকম সিম লাগাবেন, তারপর ঢুকাই দেবেন ট্রের। ওই সিমটা কোথায় পাওয়া যাবে? এটাই তো বাজারে পাওয়া যায়, এটাকে গেমিং বলে। কেমন পড়ে যাবে? 800-1000 মানে এটা আগে ঢুকায় পরে সিমটা রাইট। কান্ট্রি লক, এটা কান্ট্রি লককে বাইপাস করার যে কোনো ফোনের জন্য just সব ফোনের জন্য আলাদা আলাদা থাকে নাকি শুধু একটা একটাই তো। এখন ফোন সাপোর্টে খুলতে হবে। এখন যদি বলে যে গেবি আপনার 18 ভার্সন সাপোর্টেড, বাট আপনার ফোন রয়েছে 16 ভার্সনে, তাহলে আপনি তো গেম ইউজ করতে পারতেছেন না।
তখন কি হবে, ফ্লাশ করে আপডেট করতে হবে না? জি। এটা রিজন। এটা কি আপনাদের আমরা বাজারে সেল করে বললাম আপনার আছে নাকি? আমার আমি এটা কিনে কি করব? আমার কাছে কান্ট্রি লক্ষ্য ফোন কাস্টমার আসলে মাঝে মাঝে দিয়ে দিই, অথবা কাস্টমারকে বলি যে নিয়ে নেন, কারণ মার্কেটে আমাদের মধ্যে প্রজা বসে টেলিকম থেকে গিয়ে সিম পাবে, ঠিক আছে? এটা জাস্ট আমাদের নেটওয়ার্ককে হ্যাক করা। নেটওয়ার্কটা আপনাদের ওই দেশে যা চলতেছে, কারণ কান্ট্রি লক ব্যাপারটা তো বুঝেন আপনারা। কান্ট্রি লক হচ্ছে ক্যারিয়ার লক, আন্ডারে লক থাকে, যেমন AT&T, ভ্যারিজন, ভোডাফোন, কথা কয় না। এদের আন্ডারে হচ্ছে কান্ট্রি লক থাকে। তখন ওদের আন্ডার থেকে কোনো ফোন কিনে আনলে ওই সিম সে বাংলাদেশের সিম চলে না। আইক্লাউড লক না, কিন্তু আইক্লাউড লক না, কারণ সিম চলে না। এই সিম চালাতে গেলে আপনি এইটা দিয়ে বাইপাস করতে হয়, অথবা আপনি যদি চান যে ডাইরেক্ট করতে দেন, ডাইরেক্ট পেমেন্ট করতে হবে কোম্পানি, যে টাকা আপনি কোম্পানিকে আপনি দেন না, এই টাকা পেমেন্ট করে আপনাকে এটা আনলক করতে হবে। এটা হিউজ টাকা তখন, এই জন্য আমরা সাধারণত শর্টকাটে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, না এটা আমরা, আপনি ভাবতেছেন যে আপনি এটা ফিজিক্যালি হাতে ধরেন, এটা কাগজের মতো, এটা একদম পাতলা থিন কাগজের মতো। আপনার কাছে মনে হবে না এটা কোনো কিছু, মনে হবে না পেপার। রেবন ধরছেন না, যেরকম রেবন এমন স্যার কান্ট্রি লক কিন্তু করে গেল স্যার কান্ট্রি করে গেল কয় টাকা লাগে? জয় টাকা আপনি ডিউ করে আসতে কয় টাকা লাগে? কান্ট্রি লক কি আগে এটা বলেন শুনি, আপনার মুখে শুনি বলেন। বলে না, এমনি আনসার করুন। বাইরে যে ফোনগুলো আসে এটা যদি বাংলাদেশে নেটওয়ার্ক সাপোর্ট না করতে হবে, বাইরে থেকে ফোন আসে, বাতাস উড়ে আসে, আনা হয়, কি আনে? মান্না নিয়ে এসে। কেন চলে না, বা কেন ওই বাতাস আনার পর চলে না সেটা জানেন? জানেন না? তাহলে পুরো ঘটনা শুনে নেন, তাহলে আপনার মাথায় এমনি ক্লিয়ার হয়ে যাবে। AT&T, ভ্যারিজন, স্প্রিন্ট, ভোডাফোন, ডোকোমো, এগুলো বাইরের কিছু অপারেটরের নাম, যেমন বাংলাদেশের গ্রামীণ ফোন, বাঙালি গ্রামীণ ফোন আপনাকে কোনো ফোন বেচে না, বেচে সিম বেচে শুধুমাত্র, বাট বাইরের দেশে অপারেটরগুলো ফোনও বেচে। তার মানে AT&T সিমের সাথে তারা হচ্ছে আপনাকে অফার দেয় যে আইফোন 16 প্রো ম্যাক্স আমার থেকে নিয়ে যাও। অ্যাপেল স্টুডিওর ফোন, অ্যাপেলের সাথে তারা কন্ট্যাক্ট করে মনে করেন 10,000 ফোন আনছে, তাদের সিম সহ বেচবে, বাট একটা টার্মস এন্ড কন্ডিশন দেবে। টার্মস এন্ড কন্ডিশনটা কি? একটা সুবিধা দেবে, একটা অসুবিধাও দেবে। সুবিধা এটা দেবে, আপনাকে EMI সিস্টেম দেবে, তার মানে ইনস্টলমেন্ট। আপনি প্রথম 50% পে করবেন, বাকি 50% টাকা আপনি 6 মাসে পে করবেন। এটা তাদের সুবিধা দেবে আপনাকে। একটা অসুবিধা দেবে আবার। অসুবিধাটা কি দেবে? ওরা বলবে যে আমার AT&T সিমই তোমার চালাইতে হবে 1 বছর, এই ছাড়া তুমি কোনো সিম চালাতে পারবে না, কারণ তোমাকে আমি ইনস্টলমেন্টের সুবিধাটা দিচ্ছি। 1 বছর পর তুমি ইনস্টলমেন্ট ফুল ক্লিয়ার করবা, তুমি যে কোনো দেশে যাবা, যে কোনো সিম তোমার কাছে চলবে। ব্যাপারটা বুঝছেন? এখন ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানের বেশি চালায়, বা এশিয়ান কান্ট্রি চালায়, তারা ভাবে যে ধুর 50% দিছি, বাকিটা আমি বাংলাদেশে নিয়ে আসবো, বাংলাদেশে চালাবো, এই আশা করে তো ঘটনা। কারণ তারা টার্মস এন্ড কন্ডিশন বলে দিছিল যে আমার ইনস্টলমেন্ট ক্লিয়ার করবা, 1 বছর চালাইবা, তারপর তোমার ফোনটা আমি গ্লোবাল করবো, এর আগে না। কিন্তু এটা বাঙালি বুঝে নেই, নিয়ে এসে করে আসবো। এবার বুঝছেন? এখন যদি বলেন যে আমার কয় টাকা লাগবে, এই যে আপনার উত্তর, এই যে আমার দেখুন কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে বুঝেন? 50% টাকা 50% দেয় না, কয় টাকা লাগবে? 50% টাকা লাগবে, তাহলে 50,000 দিতে হবে আপনাকে। আনসার 50,000 টাকা এখন বিল। যদি আপনি মনে করেন যে 60-70,000 দিয়ে দিচ্ছেন, বাকি ছিল মাত্র 20,000, তাহলে 20,000 লাগবে। যতটুকু আপনি ডিউ করে আসতে ততটুকু দিতে হবে। এবার বুঝছেন উত্তর? ক্লিয়ার? দোকানে তো বলে টেকনিক্যালি করলে এই জন্য ঝামেলা করে যেতে জানা, এই যে ইউজ টাকা খরচ করে না, এই যে মানুষ কেবিসি নে চলে যায়। এই জন্য মানুষ কেবিসি নে চলে যায়। ঠিক আছে? 1-2,000 খরচ করলে তো পারতেছি, দরকার নেই। কিন্তু আমার সব ফোনে সাপোর্টও থাকে না, এটা ঝামেলা আছে। আচ্ছা, তো অ্যাক্টিভেশন লক তো আমরা জানি। অ্যাক্টিভেশন লকটা কি? আইক্লাউড লক। বাইপাস যখন করবেন সেক্ষেত্রে ফ্লাশ করা লাগবে, ঠিক আছে? বাইপাস যখন করবেন সেক্ষেত্রে কি করা লাগবে? আমার ফ্লাশ করা লাগবে। স্টোরেজ ফুল। আইফোনে এমন সময় হয় যে আপনি ডেটা সব ফালাই দিচ্ছেন ড্রাইভ থেকে, যত ছবি টবি গান সব ফালাই, তারপরে দেখেন স্টোরেজ খালি হয় না, ওই আপনার 100 জিবি খালি কিনে নেব আটকে রয়েছে, এগুলোর উপর আপনার ক্যাশ ফাইল, ক্যাশ
আইফোনের কখনো আপনি সিস্টেম ফাইল বা রুট ফাইল অ্যাক্সেস করতেই পারবেন না মোবাইল ফোন থেকে। এই জন্য ক্যাশ ফাইল কখনো ডিলিটও করতে পারবেন না। এই জন্য বাধ্য করে ফ্লাশ করতে হবে, যেটা অ্যান্ড্রয়েডের সঙ্গে। হ্যাঁ স্যার, অ্যান্ড্রয়েডের ক্যাশ ক্লিয়ার করা। এক্স ফাইল ম্যানেজার দিয়ে হচ্ছে ঢোকানো যায়, ঠিক আছে, ক্যাশ ক্লিয়ার করা যায়, যেটা আইফোনে হয় না। এই জন্য আইফোনে আপনার বাধ্য করে ফ্লাশ করতে হবে। ফোনে পাসওয়ার্ড যদি ভুলে যান, অনেকে হচ্ছে ফোনে পাসওয়ার্ড ভুলে যান, যে পাসওয়ার্ড মারতেছে পাসওয়ার্ড কাজ করে না, এক্ষেত্রে আর কিছু করার নেই, ফ্লাশ করতে হবে, সেটা কোনো উপায় নেই। ফোন আনঅ্যাভেলেবল হয়ে যাবে, ফোনের পাসওয়ার্ড 10 বার যদি আপনি ভুল মারেন তাহলে ফোন আনঅ্যাভেলেবল এই মেসেজটাই আসবে। এট দ্যাট মোমেন্ট আপনি ফোন ফ্লাশ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, অন্য কোনো প্রসেসই নেই ফ্লাশ করা ছাড়া। মানে পাসওয়ার্ড ভুলে গেলে এই জাতীয় রিলেটেড আপনার ফোন ফ্লাশ করতে হবে। কোন একটা নির্দিষ্ট অ্যাপ যদি কাজ না করে, ইফ এনি ইন্ডিভিজুয়াল অ্যাপস ডাজন্ট ওয়ার্ক, কোন একটা নির্দিষ্ট অ্যাপ, ধরুন আপনি ফেসবুক আইডি স্টোর থেকে বারবার নামাইতেছেন, বারবার দিতেছেন, কিন্তু যতবারই অ্যাপসে ঢুকেন ততবারই ক্র্যাশ করে অ্যাপ, ততবার আপনি ক্লিক করে বের করে দেন, সেক্ষেত্রে আপনার ফ্লাশ করতে হবে, কোনো উপায় নেই, ঠিক আছে। অ্যাক্টিভ ট্রুথ উইথআউট অরিজিনাল ফর্ম ফ্যাক্টর। একটা সময় ছিল যে আইফোনে ডিসপ্লে লাগাইলে আননোন পাস, এই কথা শুনছেন আপনারা কি? অথবা আইফোনে ডিসপ্লে লাগালে ট্রু টোন হয় না, পুরো ডিসপ্লে থেকে ট্রু টোন রিড করে নতুন ডিসপ্লেতে রাইট মারতে হতো রাউটার ডিভাইস দ্বারা, যেটা দাম ৮২,০০০ টাকা বিয়নেস্ট। বাট 18 বছর একটা সিস্টেম করে দিয়েছে আপনাকে, এটা গুড সিস্টেম করছে। আপনি যাই চেঞ্জ করেন না কেন, আপনি যদি ফোনটাকে আপডেট করে দেন বা ফ্ল্যাশ করে দেন, ফোনটা দেখবেন সব ট্রু টোন মোটন অ্যাক্টিভ হয়, আননোন পাস মেসেজগুলো চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা 18 ভার্সনে করছে, তার মানে আপনি ট্রু টোন যদি অ্যাক্টিভ করতে আপনার ডিভাইস লাগে না, ডিসপ্লে লাগা ডাইরেক্ট ফ্লাশ মারেন, ট্রু টোন কি আইসা পড়ে অটোমেটিক্যালি। এগুলো এখন বুঝতে হবে, আগে না বুঝতে হবে, ডিসপ্লে এগুলো চেঞ্জ এখন চেঞ্জ করে ডাইরেক্ট ফ্লাশ করে দিন। আপনার কাছে কোনো ডিভাইস নাই, ৮২,০০০ টাকা দামে বিয়নেস করা লাগতেছে বা কারো কাছে ধরে দিচ্ছেন, আমি আমার ফোনটা ঠিক করে দেন, আপনি ফ্লাশ করে না দেন। না স্যার, ওটা বলছি না, এই ধরনের ডিসপ্লে চেঞ্জ